আচ্ছা, যশোরপুর 2024, ঠিক আছে? যশোর 2024 লক্ষ্য করেন স্যার সবাই। কম্পিটিং সেন্টেন্স আমি দ্রুত আজকে পারলে সম্পূর্ণ মডেলটা করে দিব, ঠিক আছে? বেটার হবে। যশোর 2024 বলতেছে, এখন দ্রুত পড়বো কারণ রুলসগুলো বোঝানো হয়েছে। দ্য পোর ম্যান নকড অ্যাট মাই ডোর, গরিব লোকটি আমার দরজায় নক করেছে। হি কেম টু মি উইথ এ ভিউ টু, লিসেন টু মি, এখানে কোনো রুলস নাই। উইথ এ ভিউ টু মানে এখানে একটা ভার্বের সাথে আইএনজি লাগাবো। তাহলে সে আমার কাছে এসেছে কিসের জন্য? কিছু পাওয়ার জন্য, এরকম বলতে পারি। হি কেম টু মি, সে আমার কাছে এসেছে। আমরা লিখতে পারি আস্কিং ফর সাম মানি, আস্কিং ফর আস্কিং ফর সাম মানি। অ্যান্ড তুমি চাইলে সাম মানি, এখানে তুমি চাইলে অন্য আনসারও দিতে পারো, যে হি কেম টু মি উইথ এ ভিউ টু, মানে দ্য পোর ম্যান নকড অ্যাট মাই ডোর, গরিব লোকটি আমার দরজায় মানে নক করেছে। উনি আমার কাছে এসেছে কিসের জন্য? আসে টাকার জন্য, বা আক্সিং মানে জিজ্ঞেস আক্সিং ফর সাম মানি। ওকে, বা তুমি এনি কাইন্ড অফ আনসারের সাথে হবে, কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে, আমি সেটা বলে দিচ্ছি। ভার্বের সাথে কী হবে? আইএনজি। তোমাদের কোনো আনসার থাকলে আমাকে বলতে পারো যে স্যার এটা দিলে হবে কি না। মেনি ইলিটারেট পিপল ডু নট হ্যাভ এনি নলেজ অফ হেলথ, অনেক অশিক্ষিত লোক আছে যাদের স্বাস্থ্য সম্পর্কে কোনো আইডিয়া বা নলেজ নাই। ইফ, এ দেখো ইফের রুলস, উই ওয়ার, ইফের পরে ভার্বে কয় নং? 2 নং। তার মানে এটা হচ্ছে ইফের দ্বিতীয় কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশনে আনসার কোনটা হয় আগে আমি বলে দিই। উড বা কুড দিয়ে ভার্বের 1 নম্বর হয়। আমি আগে আনসারটা বলে দিচ্ছি, মানে আনসারের রুলসটা আর কি। সাবজেক্ট উড বা কুড প্লাস কি ভার্বের 1। তাহলে মেনি ইলিটারেট পিপল ডু নট হ্যাভ এনি নলেজ অফ হেলথ ইফ উই ওয়ার এডুকেটেড, যদি ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তারা শিক্ষিত হতো। আচ্ছা, তারা কিন্তু স্বাস্থ্য নিয়ে কথা বলছে, তাহলে এখানে আমরা আমাদের বলতে বলছি দে উড তো হবেই। আচ্ছা, তারা যদি স্বাস্থ্য মানে এডুকেটেড হতো, তাহলে তারা কিন্তু রোগে ভুগত না। না ভুগত একটা কথা আসতেছে না? তাহলে এখানে অক্সিলারি ভার্ব কোনটা ছিল একটু দেখাও। অক্সিলারি হচ্ছে উড, তাহলে উডের সাথে আমরা চাইলে নট দিতে পারি। এমনি তো রুলস তো এটা আমার উড কুড প্লাস ভার্ব 1, এটা পজিটিভের, কিন্তু নেগেটিভে তো নট তো আমরা ইউজ করতে পারি। মানে বলছে তারা যদি স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতো, দে উড নট, তার বারবার 1 নম্বর দিলে বুগার ইংলিশ সাফার, দে উড নট সাফার, ঠিক আছে? তারা সাফার করতো না ফ্রম, দে উড নট সাফার ফ্রম মেনি ডিসেস বা আদার্স কিছু বলতে পারি, যা ম্যাল নিউট্রিশন এরকম বলতে পারে। মানে তারা পুষ্টিহীনতায় ভুগতো না। তারা কি পুষ্টিহীনতায় ভুগতো না? চলে আসে। তাহলে তারা পুষ্টিহীনতায় ভুগতো না বা অপুষ্টিতে ভুগতো না, ঠিক আছে? যাই দাও, এই যে অপুষ্টি বললে ম্যাল নিউট্রিশন আমরা বলতে পারি। অথবা এরকম বলতে পারো যে ইফ দে ওয়ার এডুকেটেড, তারা যদি এডুকেটেড হতো, দে উড নট, উড কিন্তু হবে, আবার বলতেছে বারবার 1 হবে, কারণ না বোধক আসতেছে তাই আমি নট ইউজ করছি। দে উড নট, তারা দে উড নট সাফার ফ্রম, তারা ভুগতো না কিসে? মেনি ডিসেস মানে অধিকাংশ রোগে তারা ভুগতো না, এরকমও বলতে পারি। অথবা কোনো একটা রোগের নাম বলে দিতে পারো। অপুষ্টিতে সবচেয়ে বেটার, কারণ তারা ভুগে মূলত কিসে? অপুষ্টিতে। তো আমরা বলতে পারি যে ইফ দে ওয়ার এডুকেটেড, তারা যদি এডুকেটেড হতো, দে উড নট সাফার ফ্রম ম্যাল নিউট্রিশন। ম্যাল নিউট্রিশন অর্থ কি? মানে অপুষ্টিহীনতায় ভোগা, ঠিক আছে? দ্যাটস ইট। তাহলে 2টা হলো। তারপরে যদি আমরা দেখি, এক্সকিউজ মি, স্কেয়ারসলি, স্কেয়ারসলি আমি বলছিলাম রুলসটা। স্কেয়ারসলি থাকলে আমার রুলসটা হবে ওয়েন দিতে হবে। কী দিতে হবে? ওয়েন, এরপরে সাবজেক্ট দিবা প্লাস ভার্বের কী দিবা? টু দিবা। আমি বারবার মনে করাই দিচ্ছি না ইয়া নিহাল, বারবার কিন্তু আমি স্মরণ করিয়ে দিচ্ছি। তাহলে স্কেয়ারসলি হ্যাড দ্য টিচার গন আউট অফ দ্য রুম, টিচার রুম থেকে যেতে না যেতে, টিচার রুম থেকে যেতে না যেতে ওয়েন তো দিব। ওয়েনের পরে সাবজেক্ট কী হবে? সাবজেক্ট দিতে পারি স্টুডেন্ট। স্টুডেন্টটা কিছু মানে কিছু শুরু করছে এরকম বলে দাও। এখানে রেনটা না দিলেই বেটার। তুমি যদি বলো দিয়ে দিব স্যার ইট স্টার্টেড রেন, দিতে পারো, কাটবে না। বা টিচার রুম থেকে বের হতে না হতে, তবে একটা অনুভূতি কি বোঝায়? অনুভূতি বোঝায় যে স্টুডেন্টরা কি মানে গোলমাল করা শুরু করছে বা নয়েজ করা শুরু করে দিয়েছে। তাহলে সাবজেক্ট দিতে পারি, দেখো ওয়েনের পরে সাবজেক্ট দিতে পারি কি? দ্য স্টুডেন্টস, কি দিব? দ্য স্টুডেন্টস স্টার্টেড, এই যে বারবার টু স্টার বলছি। স্ক্যাচলির পরে হুয়েন হবে, সাবজেক্ট হবে, বারবার কী হবে? টু। দ্য স্টুডেন্টস স্টার্টেড টু, স্টার্টেড দিতে হবে। স্টার্টেড
কি শাউটিং ডাইরেক্ট বলে দাও যদি তুমি টু দিয়ে অন্য কিছু না দাও। আবার আনসার ওয়াইজ দিলে এবার দিতে পারো দ্য স্টুডেন্ট স্টার্টেড টু মেক নয়েজ, স্টার্টেড টু কি মেক এ নয়েজ বা স্টার্টেড টু মেক নয়েজ, এটা তোমার ইচ্ছা লম্বা করবা, যদি লম্বা না করো দ্য স্টুডেন্ট স্টার্টেড কি শাউটিং, শাউটিং একটা অবজেক্ট ইউজ করলা, দ্য স্টুডেন্ট স্টার্টেড শাউটিং, এতটুকু বললো এনাফ। ক্লিয়ার? আসো এরপর ডি নাম্বারে, মাই গ্র্যান্ডমাদার লিভস ইন এ ভিলেজ, আমার গ্র্যান্ডমাদার গ্রামে বাস করে, ইট ইজ মেনি ইয়ার্স। এই যে দেখো সিন্স, আমি রুলস বলে দিই, সিন্সের আগে বারবার ওয়ান হলে পরে আগে যদি বারবার ওয়ান হয় পরে বারবার টু, আগে বারবার টু থাকলে পরে হ্যাড দিয়ে বারবার থ্রি। আমি রুলস মনে করে দিচ্ছি কোন কোন ক্ষেত্রে, সিন্সের ক্ষেত্রে লিসেন, অ্যাজ ইফের ক্ষেত্রে, ওয়েনের ক্ষেত্রে, কার ক্ষেত্রে ওয়েন, সিন্স, আর এটা হচ্ছে তোমার অ্যাজ তো, অ্যাজ থ, মনে থাকবে তো? আমি বারবার রুলসগুলো বলতেছি। তাহলে দেখি তো এখানে কি আছে, ইট ইজ মেনি ইয়ার্স, তাহলে দেখো ইজ আছে, তার মানে অবশ্যই বারবার ওয়ান, এটা কত বারবার বারবার ওয়ান, এটা বারবার ওয়ান, এরপরটা বারবার টু হবে। তাহলে ইট ইজ মেনি ইয়ার্স মানে অনেক বছর হয়ে গেছে, মানে আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম। তাহলে আই আমরা দেবো সাবজেক্ট দিয়ে বারবার টু কি দিব মিটের, এই যে এমই, এটা হচ্ছে এক নাম্বার ফর্ম, আমরা দিব কয় নং, দুই নং আছে মিট হার, মানে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই মিট হার, মানে আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম। বুঝতে পেরেছো স্যার? আচ্ছা, তারপরে মেনি ইয়ার্স সিন্স আই মিট হার। ওকে, আমি আজকের ভ্যাসগুলো দ্রুত পড়বো, ঠিক আছে? ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ, ইট ইজ হাই টাইম। দেখো আমি তোমাদের রুলস ধরাচ্ছি ভাই, এগুলো সবগুলো আমি পড়াইছি। হাই টাইমের পরে কী হবে, সাবজেক্ট প্লাস V2, ঠিক আছে? যাই হোক, আজকে সবাই বলতেছেন ইট ইজ হাই টাইম, সাবজেক্ট প্লাস ভাবের কি টু। আচ্ছা, যেহেতু গাছ খুবই ইম্পর্টেন্ট, আমরা কি করবো স্যার বলেন তো? এখানে সাবজেক্ট হিসেবে আমরা দিতে পারি কি উই, পরে রোপণ করার জন্য কি দিব প্ল্যান্টেড, উই প্ল্যান্টেড তো মোর ট্রিজ, উই প্ল্যান্টেড মোর ট্রিজ, মানে যে কোনো একটা ম্যাচ রাখবো, তবে সাবজেক্ট এটা বারবার টু দিবে, এটা মনে থাকে যেন। এরপরটা দেখো কি বলছে এখানে, ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়ার্কড ভেরি হার্ড, ডিসপাইট দ্বারা মানে সত্ত্বেও বোঝাচ্ছে, ডিসপাইট অর্থ কি ডিসপাইটের রুলস কিন্তু পড়াইছি আমি, ডিসপাইট ইনস্পাইট অফ পড়াইছি না? আর রুলসটা কি ছিল বলো তো? ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়ার্কড ভেরি হার্ড, মানে তার কঠোর পরিশ্রম করা সত্ত্বেও, তার কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে কাজটি সম্পূর্ণ করতে ব্যর্থ হয়েছে, এরকম বলতে পারো। তাহলে যদি আমরা বলি, কথা শুনেন, যে হি ফেল টু কমপ্লিট দ্য টেক্সট, এটা এই ডিসপাইটের রুলসটা, এটার মানেটা হচ্ছে ডিসপাইট বা ইনস্পাইট অফ যদি কখনো থাকে, এর পরের বাক্যটা হবে বিপরীত, মানে যেটা হওয়ার কথা সেটা হয় নাই। তাহলে ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়ার্কড ভেরি হার্ড, সে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও, মানে তুমি সে এখানে কি বলছে আগে লাস্টের একটু দেখি, হি ওয়াজ রেদার ডিসঅ্যাপয়েন্ট, আচ্ছা এটা ফ্যাক্ট না, সে ফেল করছে, এটা দিতে পারো, সে ফেল করে বা করেছিল, এরকম একটা কিছু বলতে, করেছে বা করেছিল, দুইটাই মিলবে, টেন্স কোনো ফ্যাক্ট না। সে ফেল করেছিল, যে ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়ার্ক, এই যে ওয়ার্ক মানে করেছিল, এটা অতীতের কথা বলতেছে, ওয়ার্ক ভেরি হার্ড, কঠোর পরিশ্রম করেছিল, সে কঠোর পরিশ্রম করেছিল, এরপর বলতে পারে কি হি ফেইলড, হি ফেইলড। এখন তুমি ইন দ্য এক্সাম দিবা নাকি টু কমপ্লিট দ্য ওয়ার্ক দেবে, এটা তোমার বিষয়, ঠিক আছে? সে মানে আনসাকসেসফুল হয়েছিল, যে ক্ষেত্রেই দাও। এরপরটাতে আসো, ইউ শুড ফিনিশ ইউর ওয়ার্ক টুডে, তোমার উচিত আজকের কাজ আজকে করা। এ স্টিচ ইন টাইম সেভ নাইনস, এটা কি একটা তোমার প্রবাদ বাক্য, এ স্টিচ ইন টাইম সেভস নাইন, প্রবাদটা সম্পূর্ণ হবে কি সেভস নাইন, ঠিক আছে? এটা সময়ের 1 ফুট অসময়ের 10 ফুট, এই কারণে বলে সময়ের কাজ সময়ে করো। ইউ আর মেকিং আ লং জার্নি, কিপ ইউর ফোন টার্ন অন ইন কেস, এক্সকিউজ মি, তুমি একটা লম্বা জার্নি করছো, কিপ ইউর ফোন টার্ন অন, তোমার ফোনটা টার্ন অন করা, ইন কেস মানে টার্ন অন মানে টার্ন অন তার মানে খুলে রাখা, কি খুলে রাখো, কেন ইন কেস সামওয়ান ওয়ান্টস টু, ইন কেস দ্বারা এখানে ধরো তোমার একটা যদি বোঝাচ্ছে, যদি কি এই যে আমরা বলতে পারি যে সামওয়ান ওয়ান্ট টু,
ওয়ান্টস টু টক উইথ ইউ, টক টু ইউ অথবা উইথ ইউ যাই দাও। মানে ধরো এখানে ইফ বলি আমি, ইন কেস, তারপরে আমি একটু সাউন্ডটা মনে রাখবো। ইন কেস দ্বারা কী বোঝাচ্ছে? যদি। যে টার্ন ইউর ফোন টার্ন অন ইন কেস, যদি কেউ তোমার সাথে কথা বলতেছে, সামওয়ান ওয়ান্টস টু টক উইথ ইউ বা টু ইউ যাই দাও। তারপর একটা জি নাম্বার বলছি, এটাও বলছি। মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু দ্য ইউএসএ, আমার বন্ধু ইউএসএ যাচ্ছে। আই উইশ দিলে কি বলছিলাম স্যার? আই উইশের সাথে বলছিলাম একটা সাবজেক্ট দিবা কি ওয়ার দিবা, কি দিবা? সাবজেক্ট ইউজ করবা এবং কি ওয়ার ইউজ করবো, মনে আছে তো? সাবজেক্ট প্লাস ওয়ার। কত নং এটা? হ্যাঁ, আই উইশ আই কুড গো। এখানে ওয়ারও আমি যদি যেতে পারতাম, আই ওয়ার এরকম দিলেও হবে। আবার যদি ওয়ার যদি না দাও, ওয়ারের জায়গায় তুমি কুডও ইউজ করতে পারো। কি ইউজ করতে পারো? কুড। তাহলে এখানে বলতে পারো যে আই উইশ আই কুড গো উইথ হিম, আমি যদি তার সাথে যেতে পারতাম, তাহলে পারাটা সুন্দর। আবার ওয়ার দিলেও হবে, যে আই উইশ আই ওয়ার গো টু উইথ হিম, বা দাও আই ওয়ার গো টু ইউএসএ। আই উইশ আমি যদি আমেরিকা যেতাম, তাহলে আই উইশ আই কুড। তার মানে আমরা জানলাম যে এখানে আই ওয়ার এবং আই কুড দুইটাই ইউজ করতে পারবো। যদি পারতাম, পারা বুঝাই, আমি তোমাদের বলে দিই পার্থক্যটা। পারা বুঝাইলে কুড ইউজ করতে পারো এরপরে, আর হতাম বুঝাইলে ওয়ার ইউজ করবো। যে আই উইশ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম। আই উইল হেল্প দ্য পোর, আমি গরিবকে সাহায্য করতাম। ঠিক আছে? আই উইশ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম। মানে যদি হতাম বোঝায় ওয়ার, আর পারতাম বুঝাইলে কুড। শেষ না একটা আছে, টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট, সময় এতই মূল্যবান যে, লিসেন এখানে কিন্তু বলে দিছে, এখানে কোনো রুলস না। সময় এতই মূল্যবান যে, এখন তুমি সময় নেই, এটা এই দ্যাট কিন্তু মূলত, লিসেন দ্যাট দ্বারা কিন্তু মূলত একটা প্রবাদ বাক্য বসানো যায়। কি বসানো যায়? তো তুমি যে এনে বলো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান হবে, কিন্তু এখানে কিন্তু প্রবাদ বাক্য যে দিতে হবে এমন কিছু বলে নেই। আচ্ছা, সময় এতই মূল্যবান যে উই শুড নট ওয়াস্ট এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন, আমরা একটা মুহূর্ত আমাদের অযথা নষ্ট করা উচিত নয়। অথবা উই শুড নট ওয়াস্ট টাইম, আমাদের সময় অপচয় করা উচিত নয়। ঠিক আছে? এনি কাইন্ড অফ আনসার তুমি ইউজ করতে পারো। আসো, আচ্ছা ধরো এই যশোর বোর্ড 2024-এর রাইট ফ্রম ভার্বটা আমরা একটু দেখি। এখানে বলতেছে ডিয়ার মিস্টার অ্যান্ড মিসেস বিশ্বাস, উই আর ভেরি, কি দৌড়ছ? এই নেহাল কি খুঁজে পাচ্ছ না? ওকে, আমি শুরু করি। ডিয়ার মিস্টার অ্যান্ড মিসেস বিশ্বাস, যাই হোক, উই আর, ধরো ডিয়ার মিস্টার অ্যান্ড মিসেস বিশ্বাস, উই আর ভেরি, আমরা হই, ভেরি লাস্টে বলতেছি, কনসার্ন অ্যাবাউট ইউর সন রেহেলস বিহেভিয়ার, মানে বলতেছে আমরা আপনার ছেলে রাহেলসের বিহেভিয়ার, আচরণে খুবই কি কনসার্ন মানে চিন্তিত আর কি। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করো, উই আর ভেরি কনসার্ন, আমরা খুবই, উই আর ভেরি কনসার্ন। আচ্ছা, কনসার্নটা কি হবে বলেন? কেন হবে বলুন তো? আমরা আপনার ছেলে রাহেলের আচরণ নিয়ে আমরা খুব চিন্তিত। তো কনসার্ন হওয়ার কথা, কনসার্ন লিখছে কেন? যে না, উই আর আমরা হই করতেছে, খাও। এনে বলতেছে উই আর ভেরি কনসার্ন অ্যাবাউট ইউর সন রাহেলস বিহেভিয়ার, মানে আমরা আপনার রাহেলসের বিহেভিয়ার খুবই চিন্তিত হবে। কি হবে? চিন্তিত। যদি এখানে যদি চিন্তা করছি বা করতেছি, তাহলে যদি মানে একটা রানিং বুঝাইতো, তার জন্য চিন্তা করছি, তাহলে আইএনজি হতো।
এটা বলতে তার বিহেভিয়ার আমরা আমরা নিজেরা খুবই চিন্তিত, মানে অন্যের কারণে আমরা উদ্বিগ্ন। ঠিক আছে, কার কারণে? রাহেলসের কারণে আমরা খুবই চিন্তিত। কারণটা কিন্তু এখানে রাহেলস। ওকে, মানে রাহেলস তাদেরকে উদ্বিগ্ন করে রাখছে। তো এখানে ইনডাইরেক্টলি তারা কিন্তু ইনঅ্যাক্টিভ, তারা এখানে অ্যাক্টিভকে রাহেলস, মানে রাহেলস তাদেরকে কনসার্ন করে রাখছে। তাই এখানে কী হবে? কনসার্নটা হবে কনসার্নড, যে উই আর ভেরি কনসার্ন অ্যাবাউট ইট সন্স রাইলস বিহেভিয়ার। এটাকে ফেসিভ আকারে বলছে। কী আকারে বলছে? ঠিক আছে, আমরা যদি অ্যাক্টিভ আকারে বলতে হয় এরকম হবে যে রাহেলস, ঠিক আছে, রাহেলস কনসার্ন, মানে এখানে অ্যাক্টিভ আকারে হতো তখন রাহেলস সামনে যাবে, কনসার্নস কিন্তু এখানে ভার্ব হবে। ঠিক আছে, কনসার্নস আস, রাহেল কনসার্ন আস, রাহেল কনসার্নস আস, রাহেলস আমাদেরকে কী করতেছে? কনসার্নস করতেছে। তার এখানে বলতেছে উই আর কনসার্নড বাই রাহেলস বিহেভিয়ার। কথাটা কিন্তু এইভাবে যাচ্ছে। এটা কিন্তু ফেসিভ, এটা কি ফেসিভ, তাই কনসার্নটা কি হবে? কনসার্নড হবে। আশা করি বুঝতে পেরেছো। হি প্লে ট্রুয়ান্ট ফ্রম স্কুল 3 times লাস্ট মান্থ। বলে সে গত মাসে 3 বার স্কুল থেকে পালিয়েছে। ঠিক আছে, হি প্লে, ধরেন হি প্লে ট্রুয়ান্ট ফ্রম স্কুল 3 times লাস্ট মান্থ। ঠিক আছে, তো বলতেছে সে গত মাসে 3 বার স্কুল পালিয়েছে। তো গত মাসে লাস্ট মান্থ, গত মাসে 3 times 3 বার ফ্রম স্কুল, স্কুল দেখে, হি সে, ট্রুয়ান্ট দ্বারা বোঝাচ্ছে কি? প্লের দ্বারা বোঝাচ্ছে, মানে কাজটা করেছে। প্লে দ্বারা কিন্তু খেলা করা বোঝায় না। ঠিক আছে, প্লেড ট্রুয়ান্ট, প্লেড ট্রুয়ান্ট, তাহলে প্লেটা এটা হবে প্লেড। আমি একটু বলতেছি প্লেড ট্রুয়ান্ট, এটা কিন্তু দুইটা মিলে একটা ফ্রেজ, প্লেড ট্রুয়ান্ট। ঠিক আছে, এখানে কিন্তু পালানোর ইংলিশটা মূলত বোঝাচ্ছে ট্রুয়ান্ট। কি? ট্রুয়ান্ট, মানে সে পালিয়েছে। এই মানে যেহেতু এখানে ব্র্যাকেটে আমাকে এখানে প্লেটা দিছে, আর ধরতে হবে কি? প্লেড ট্রুয়ান্ট, নাহলে প্লে দ্বারা কিন্তু শুধু খেলা করা বোঝায় বা ভূমিকা রাখা বোঝায়। ওকে, তার মানে এখানে হবে প্লেড ট্রুয়ান্ট। ওকে, ফ্যাসেজটি একটু ধরে রাখো, কিছুটা হার্ড। হি প্লেড ট্রুয়ান্ট ফ্রম স্কুল 3 times লাস্ট মান্থ ওয়েন হি, যখন সে, কামস টু ক্লাস, যখন সে ক্লাসে আসে, হি ইউজুয়ালি, সে সাধারণত কি? ডাজন্ট কনসেন্ট্রেট অন হিজ লেসন্স। আমি একটু বোঝাই বলি, এখানে বলতেছে যখন সে ক্লাসে আসে, সাউন্ডটা আসবে কিন্তু আসে। যখন সে ক্লাসে, ওনাকে ব্যাখ্যা দিচ্ছে ওর বাবা মামাকে, যে যখন সে ক্লাসে আসে, এ আসতেছে তো তাহলে কামই হবে, কিন্তু এস বি এস কেন হবে? ওই যে হি আছে, কি আছে? আপনারা কি প্রত্যেকটা আনসার বুঝতেছেন? কেন বুঝতেছে? আমি কিন্তু আনসার ফেলে যাচ্ছি না। ঠিক আছে, যে হি কাম, হুয়েন হি কাম, মানে যখন সে আসে, তাহলে যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই বারবার সাথে কী হবে? সাউন্ডটা কি আসে বোঝাচ্ছে না, মানে একটা ব্যাখ্যা দিচ্ছে যে সে যখন ক্লাসে আসে সে অমনোযোগী থাকে, তাহলে একটা ব্যাখ্যা দিচ্ছে না। কথাটা কি হবে? সে যখন ক্লাসে আসে, তাহলে ওয়েন হি কামস, যখন সে আসে টু ক্লাস, হি ইউজুয়ালি, সে সাধারণত, এখানে দেখো ডাজন কেন আমি ইউজ করছি, এখানে কিন্তু দেখো আমি গত ক্লাসে বলছিলাম যে নট কনসেন্ট্রেট, নট যদি কখনো থাকে, ঠিক আছে নিকা, নটের আগে অবভিয়াসলি একটা অক্সিলারি ভার্ব হবে। আমি বলছিলাম স্যার নটের আগে কি হবে? একটা, আর যেহেতু অক্সিলারি ভার্ব অলরেডি দেওয়া নাই, তাহলে অক্সিলারি ভার্ব কোন অক্সিলারি ভার্বগুলো ইউজ করবো বলছিলাম? ডো, ডাজ অথবা ডিড। যেহেতু প্রেজেন্টের বোঝাচ্ছে ডো অথবা ডাজ, তাহলে এবার তোমরা বলো, যেহেতু তার কথা বোঝাচ্ছে হি, তাহলে কি ডাজ দিব নাকি ডো দিব? তাহলে এই আনসারটা যেন আমাদের মনে থাকে যে ব্র্যাকেটের ভিতরে যদি কখনো নট দিয়ে দেয়, এখানে ডো ডাজ ডিড, ডো ডাজ, যদি প্রেজেন্ট বোঝায় ডো ডাজ, আর ফার্স্ট বুঝাইলে ডিড। ওকে, এই আনসারটা কিন্তু ইজিলি আসবে। ডো ডাজ ডিড, তিনটা থেকে একটা হবে, তিনটা থেকে তাহলে ডাজ নট কনসেন্ট্রেট অন হিজ লেসন্স, হি ডাজ নট সিম টু আন্ডারস্ট্যান্ড টেক্সট অ্যান্ড নেভার, লক্ষ্য করি এখানে কিন্তু নেভার ইউজ করছে। ঠিক আছে, মানে কখনোই না, নেভার আর নট প্রায় সেম, সে কখনো টেক্সটগুলো বুঝে না। ঠিক আছে, হি ডাজ নট সিম টু আন্ডারস্ট্যান্ড টেক্সট, মানে এটা বলতেছে সে পাঠগুলো বুঝতে পারে বলে মনে হয় না। সিম মানে একটা আন্দাজ করা, সিম অর্থ কি? মানে ওনারা বলতেছে, টিচাররা চিঠিটা দিছে প্যারেন্টসকে, যে হি ডাজ নট সিম, তাকে দেখে মনে হয় না,
আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট মানে সে টেক্সটগুলো বুঝে, অ্যান্ড নেভার এবং কখনোই, নেভার তো কি, আমি কিন্তু বলছিলাম না বোধক সাউন্ডের পরে ভার্বের ওয়ান, ভার্বের কি, তাহলে আক্স আক্সই হবে। শুধু কাকে বোঝাচ্ছে, সাবজেক্ট, কিন্তু হি কে বোঝাচ্ছে, সাবজেক্ট কাকে বোঝাচ্ছে, কে অ্যাক্স করে না, সে অ্যাক্স করে না, তাই আক্সের সাথে আমরা একটা অ্যাস ইউজ করব, যে হি নেভার আক্স, সে কখনোই জিজ্ঞাসা করে না, এনি কোয়েশন, সে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে না, দ্য অনলি টাইম মানে একমাত্র সময়, হি ড্যাশ এখানে শো হবে, এনি ইনিশিয়েটিভস ইজ ইন ড্যাশ মেক এক্সকিউজ ফর নট ড্যাশ টু হ্যাভ ড্যাশ ডো হিজ হোমওয়ার্ক। একটা বাক্যে অনেকগুলা গ্যাপ দিয়ে ফেলছে, ঠিক আছে। আচ্ছা আগে বাংলাটা বুঝো। একমাত্র যখন সে তার বাড়ির কাজ করে না তখন সে নানা অজুহাত দেখায়। ফার্স্টে আসি, দ্য অনলি টাইম একমাত্র সময়, হি শো মেনি ইনিশিয়েটিভস, ইনিশিয়েটিভস দ্বারা কী বোঝাচ্ছে, অজুহাত, সে অনেক অজুহাত কী হবে দেখায়। তাহলে সাউন্ডটাতে একটু আসো, সাউন্ডটা কি আসতেছে, উন্তস্ত সাউন্ডটা কি আসতেছে, কথা বলছে, সে যখন বাড়ির কাজ দেখা করে না, হি ড্যাশ এনি ইনিশিয়েটিভ, সে কোনো না কোনো অজুহাত তুমি সাউন্ডটা কি বলতেছো, দেখায় নাকি দেখিয়েছিল, অন্তুস্তীয় বলতেছো, তাহলে এখানে অন্তুস্তীয় মানে আমরা জানি বারবার কত ওয়ান, তাহলে যেহেতু ও দেখায় তাৎ পারসন, তাহলে শোর সাথে কী হবে, শোজ, যে হি শোজ এনি ইনিশিয়েটিভ ইজ ইন। আমি আরেকটু লক্ষ্য করো, এখানে কিন্তু এক বাক্যে দুইটা ভার্ব ধরার দরকার নাই, ড্যাশের আগে একটা ইন আছে, ড্যাশের আগে কি আছে, ইন কি একটা প্রিপজিশন, প্রিপজিশন পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি, হি ইজ ইন মেকিং এক্সকিউজ ফর নট টু হ্যাভ। এখন এখানে একটা পয়েন্ট আছে, লক্ষ্য করিও, নট যদিও আছে, আমরা বলছিলাম নটের পরে ভার্বে কয় নাম্বার হবে, কিন্তু এখানে একটু পয়েন্টটা লক্ষ্য করো, নটের আগে কিন্তু প্রিপজিশন আছে, এটা অন্য কোনো সাবজেক্ট বা অক্সিলিয়ারি ভার্ব থেকে নটটা হয়ে আসে নাই, নটটা হয়ে আসছে কোন জায়গা থেকে, প্রিপজিশনের পরে নটটা আসছে, ফর নট, এটা ধরতে হবে প্রিপজিশনটাকে, তাহলে কি নটের মূল্য নাই, না এখানে মূল্যটা থাকতো যদি ফরটা না থাকতো, ফরটা যদি না থাকতো, এক্সকিউজ মি, ফরটা না থাকলে মূল্যটা কিন্তু নটেরটা হইতো, মানে বারবার এক হইতে বাধ্য। বাট দেখো এমনি সচরাচর নট হয় কার পরে, ইজ নট, ওয়াজ নট, ডাজ নট, ডু নট, ডিড নট, অক্সিলিয়ারি ভার্বের পরে, এখানে কার পরে নটটা ইউজ হয়েছে, ফরের পরে, প্রিপজিশন, তারপরে এখানে প্রিপজিশনের ভ্যালুটা ধরতে হবে, প্রিপজিশন আছে দ্যাটস মিন এখানে কি দিব, আইএনজি দিব, ঠিক আছে, আমাদের রুলস অনুসারে, কেমন আমরা যে টেকনিক্যালি পড়ে যাচ্ছি, আমরা কিন্তু 100 রুলস পড়ি নেই, 40টা পড়ি নেই, আমরা জাস্ট 2-3টা রুলসে আমরা রাইট ফ্রম ভার্ব কমপ্লিট করতেছি অর্থ ওয়াইজ। তাহলে এখানে যদি আমরা প্রিপজিশনটাকে ধরি, আনসারটা হবে যে ফর নট হ্যাভিং, ফর নট হ্যাভিং। এখন একটু লক্ষ্য করে আসেন, হ্যাভিং একটু দেখো না, আমি একটু দেখাই, হ্যাভিং দিয়ে যদি কখনো সাউন্ড শুরু হয়, হ্যাভিং কিন্তু এটা আলাদা একটা স্ট্রাকচার, তোমাদের একবার ভার্বের ফর্ম পড়াইছিলাম না, আজ আমি এত গভীরে যাচ্ছি না, হ্যাভিংয়ের পরে ভার্বের 3 আজীবন, একবার যদি সেন্টেন্সটা শুরু হয়, দেখো হ্যাভিং ড্যাশ কি দেয়, হ্যাভিং ড্যাশ, এখানে ভার্বের 3, মনে থাকবে তো, এটা প্রয়োজন, এটা নোট করে রাখতে পারো, যে জায়গায় হ্যাভিং হবে তারপরে যদি ভার্ব দেয়, কি দেয়, ভার্ব দেয়, এখানে তুমি কি লিখবা, ভার্বের 3 লিখবা, ভার্বের 3 লিখবা। আবার কি হ্যাভিংয়ের পর হ্যাভিংয়ের পরে ওয়ার্ড আছে, তারপরে না, একবারে হ্যাভিংয়ের সাথে একসাথে, মনে থাকবে তো, মনে থাকবে স্যার, ওকে। এটা যখন আমরা যে রাইট ফ্রম ভার্বের আমরা ডাইরেক্ট আমরা ভার্বের ব্যাখ্যা পড়ছিলাম না, তখন পড়াইছিলাম আমি, হ্যাভিং এর পরে কোন একটা ওয়ার্ড দিয়ে যদি পড়ে না কোন একটা ওয়ার্ড দিলে না, হ্যাভিং এর পরে সরাসরি ভার্ব দিলে ভার্বের 3, হ্যাভিং এর পরে কি হবে, সরাসরি ভার্ব দিলে কি হবে, ভার্বের 3 হবে, মনে থাকবে স্যার। তাহলে এখানে কি বলতেছে স্যার, হ্যাভিং ডান, কি দিব আমরা, হ্যাভিং ডান, কোথায় আমরা ছিলাম, হ্যাঁ, হ্যাভিং ডান হিজ হোমওয়ার্ক, ওকে ফাইন। অলতো অর্থ কি, যদিও, যদিও সে, হি ড্যাশ, দেশে হ্যাভ হবে বলতেছে, অ্যান্ড ন্যাচারাল ট্যালেন্ট ফর আর্ট, যদিও তার আর্টের প্রতি একটা ভালো ট্যালেন্ট আছে বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, তাহলে হ্যাভ অর্থ কি, আছে, তাহলে আছে বোঝাচ্ছে, তাহলে হ্যাভই হবে, বাট সাবজেক্টটা কি, সাবজেক্টটা কি থার্ড পারসন, থার্ড পারসনের সাথে কিন্তু হ্যাভ হয় না, হ্যাজ হয়, হ্যাভস না, হ্যাজ হবে, ঠিক আছে, ওকে। ব্রিলিয়েন্ট স্টুডেন্টদের এই বিষয়গুলো মিস্টেক হওয়া যাবে না।
যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে কী হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে, হ্যাজ হবে। হ্যাজ হবে। কেমন? তাহলে অল তো, কারণ কেন বোঝাচ্ছে, আনসারটা বলছে আছে, আনসারে কি বোঝাচ্ছে, আচ্ছা। আছে, যে অল তো যদিও হি হ্যাজ তার আছে অ্যান্ড ন্যাচারাল ট্যালেন্ট ফর আর্ট, হি ইভেন ড্যাশ নট টেক এনি ইন্টারেস্ট ইন আর্ট। একটু লক্ষ্য করো, আবার নট পেয়েছি, কী হবে বলো তো, বুঝাইতে যায়, বলো ডাজ নট, হি ডাজন্ট। একটু আগে বললাম না, এই আনসারগুলো যেন আর ভুল না হয়, তার মধ্যে দেখা যাচ্ছে এগুলো প্রায় ফেসেজই আসতেছে, লক্ষ্য করা যায়, প্রায় ফেসেজই আমরা পাচ্ছি 24 সালেরগুলোতে। দিস ইজ, এরপর বলছে কি, দিস ইজ ড্যাশ দিস ইজ ডিসঅ্যাপয়েন্ট বিকজ ইভেন লাস্ট ইয়ার হি, আচ্ছা এখানে দিস ইজ আছে কিন্তু, মানে এখানে যদি আমরা বাংলাটা দাঁড়াই যে এটা হতাশাজনক, মানে হতাশাজনক মানে কি, এটা মা বাবাকে বোঝা যে এটা একটা হতাশাজনক ফিলিং আসতেছে আমার, মানে ওরা ফিল করতেছে হতাশাটা, মানে রানিং ফিল করতেছে, চিঠিটা যখন লিখতেছে ওনারা কি হতাশা ফিল করতেছে না, তো এটাই বলতেছে ইট ইজ ডিসঅ্যাপয়েন্ট, কথাটা বুঝবো, আমি বাকিটা পড়ে আসি। বিকজ ইভেন লাস্ট ইয়ার হি, গত বছর, এখানে তো অ্যাটেন্টিভ টু, দেখো হি ড্যাশ অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, মানে এটা বোঝাচ্ছে যে সে গত বছর তার পড়াশোনায় মনোযোগী ছিল, লাস্ট ইয়ার কিন্তু বলছে, তাহলে কিন্তু এটা ফার্স্টে চলে গেছে, তাহলে বি দ্বারা কি অ্যামিজার হবে না ওয়াজ হবে, ভাইয়া কথাটা বুঝো। এখানে যে বিটা বলছে, তোমরা তো ভাববা যে এটা প্রেজেন্টের ফেসেস, সাইদ ভাববা তো এটা প্রেজেন্টের ফেসেস, তো আমরা ইজ দিয়ে দিই, কিন্তু একটু লক্ষ্য করো নেহাল, এখানে তো লাস্ট ইয়ার বলে দিছে, তাহলে প্রেজেন্টের ফেসেসের ভিতর কিন্তু ফার্স্টে চলে গেছে, তার মানে বি দ্বারা কি অ্যামিজার হবে না ওয়াজ হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে, তাহলে এখানে হবে ওয়াজ, যে বিকজ ইভেন লাস্ট ইয়ার হি, গত বছর হি ওয়াজ সে ছিল অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, সে তার পড়াশোনা গত বছর কী ছিল, মনোযোগী ছিল, তাহলে এটা কিন্তু ওনাদের কাছে এটা বোঝা যায়, এটা দিস ইজ ডিসঅ্যাপয়েন্ট, এটা একটা হতাশার বিষয় হয়, মানে একটা এখন হতাশার বিষয়টা কিন্তু এটা চিঠিটার লেখার সাথে সাথে ওনারা ফিল করতেছে, মানে মা বাবাকে জানাচ্ছে যে এটা একটা হতাশার বিষয়, তাহলে এটা রানিং না, হতাশাটা রানিং কি না, তাহলে রানিং যেহেতু, তাহলে অ্যামিজারের পরে আমি বলছিলাম দুইটা আনসার হবে, হয় বারবার সাথে আইএনজি, নাহলে কি বারবার 3। দেখো এই যে উপরেও দেখো আর ছিল একবারে প্রথম গ্যাপটা, যেটা যে উই আর ভেরি, এখানে আর ছিল না, হয় আর এর পরে হয় আইএনজি হবে, নাহলে বারবার কী হবে 3, এখানে 3 হয়েছে, আর এইখানে হবে আইএনজি, যেন মানে হতাশার বিষয়টা রানিং তাদের, যে দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং, দিস ইজ, এটা ডিসঅ্যাপয়েন্টেড হবে না, ঠিক আছে না, অন্যের দ্বারা কিছু বোঝায় না, মানে তারাই হতাশাটা ফিল করতেছে, যে দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং, এটা হতাশার বিষয়, বিকজ কারণ ইভেন লাস্ট ইয়ার হি ওয়াজ অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, উই হোপড, আমরা আশা করছি, আমরা কি, উই হোপড আমরা আশা করেছিলাম, আমরা আশা করেছিলাম, হি উইন এ স্কলারশিপ, মানে হোপড কেন বলছে, এটা গত বছরের কথা বলতেছে, উই হোপড আমরা আশা করেছিলাম, মানে তখন লাস্ট ইয়ারে, হি সে উইন এ স্কলারশিপ, মানে গত বছর আশা করছে, আচ্ছা এটা কি এখন হবে, উইন মানে জয়লাভ করা, মানে পাবে, তাহলে কথাটা কিন্তু আসতেছে যে উই হোপড আমরা আশা করেছিলাম, হি উইন এ স্কলারশিপ, মানে সে একটা স্কলারশিপ, আচ্ছা তোমরা বলতেছো পাবে, আচ্ছা এটা কি ওনারা এখন বলতেছে যে আমরা আশা করছি সে একটা স্কলারশিপ পাবে, না গত বছর আশা করেছিলাম সে একটা স্কলারশিপ পাবে, এটা কিন্তু ফিউচারটা বোঝাচ্ছে না, ফিউচারকে অতীত বোঝাচ্ছে, মানে অতীতে ভেবেছিলাম যে সে স্কলারশিপ, আমি তোমার একটু বোঝাই, আজকে যদি আমি বলি যে আমি ঢাকা যাব, আমি কথাটা বুঝো, আমি বলবো কিন্তু আই উইল গো টু ঢাকা, আমি ঢাকা যাব, কথাটা বুঝো, আগামীকাল যদি তোমরা আসো, তোমরা যদি আমাকে আস্ক করো ভাই আপনি তো বলেছিলেন যে আপনি ঢাকা যাবেন, তখন আমি বলবো যে আমি বলেছিলাম যে আই সেড আমি বলেছিলাম এই ধরো আই সেড দ্যাট, আমি বলেছিলাম যে, এখন কি আবার বলবো যে আই উইল গো টু ঢাকা, নাকি আই উড গো টু ঢাকা, আমি বলেছিলাম যে আমি ঢাকা যাব, এখন তার যাচ্ছি না, এখন মানে ফিউচারের কথাটা যদি অতীত হয়ে যায়, ফিউচারের কথা কি হয়ে যায়, তখন উইলটা উড হয়ে যায়, কথাটা বুঝেন স্যার। আমি আজকে যদি তুমি বলো যে আমি যদি বলি যে গতকালকে আমি বলছিলাম যে ঢাকা যাবো না, আজকেও কি আমি বলতে পারবো যে আমি বলেছিলাম আমি ঢাকা যাব, তাহলে এটাও কি আই উইল গো টু ঢাকা হবে, আই উইল শ্যাল উইল মানে হচ্ছে ডাইরেক্ট ভবিষ্যৎ, যে সময়টা এখনও আসে নাই, আর একবার ভবিষ্যতের কথা যদি তুমি উল্লেখ করে ফেলো, এই কথাটা যদি আবার পুনরায় রিপিট করতে যাও, ঠিক আছে, এটা অতীত হয়ে গেছে,
এটা অতীতে ফিউচার রিপিট করতে গেলে উইলটা উড দিতে হয়। কি দিতে হয়? মনে থাকবে এটা। তাহলে এখানে হবে যে কি আমরা আশা করেছিলাম, তাহলে আমরা আশা করেছিলাম সে কি স্কলারশিপ পাবে নাকি পেতো? পেতো। তাহলে এখানে উইল না দিয়ে সাউন্ডে কিন্তু পাবে বে আসতেছে, তাহলে উইল উইন হওয়ার কথা ছিল তোমাদের সাউন্ড অনুসারে উইল উইন উইল উইন, বাট এটা উইল হবে না, এটা কি হবে? উড হবে, উড উইন। কারণ উনি যেখানে হোপ টু বলছে মানে অতীতে, তখন আমরা আশা করেছিলাম। ক্লিয়ার? ওকে, এটা পরে ভালোই হয়েছে। আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু কাম টু স্কুল টু ডিসকাস দিস সিচুয়েশন ফার্দার। ইউ সিনসিয়ারলি জে ইসকান প্রিন্সিপাল। ক্লিয়ার স্যার? ধরো ন্যারেশনটা, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এখানে বলতেছে আর ইউ রেডি টু অফার অর্ডার, সরি, আর ইউ রেডি টু অর্ডার স্যার সেড দ্য ওয়েটার। ওয়েটারে বলতেছে স্যার আপনি কি অর্ডার করার জন্য রেডি? আর বলছে আই, কে বলছে? ওয়েটার বলছে। আমরা কিন্তু বক্তা শ্রোতা খুঁজবো, একজন পেয়ে গেছি, কে? ওয়েটার। আই উড লাইক টু হ্যাভ এ প্লেন ভেজিটেবল স্যুপ ফর স্টার্টার, দেন grilled chicken, boiled potatoes and garlic bread for main course, replied the customer. এই কথাগুলো কে বলছে? কাস্টমারসে একসঙ্গে কয়টা বাক্য বলছে একটু লক্ষ্য করো। একটা, দুইটা বাক্য বলছে, একসাথে কয়টা বলছে? কেমনে তিনটা? আই উড লাইক টু হ্যাভ এ প্লেন ভেজিটেবল স্যুপ ফর স্টার্টার, এইটা একটা। দেন গ্রিলড চিকেন কমা বয়েলড পটেটোস অ্যান্ড গার্লিক ব্রেড ফর মেন কোর্স। কয়টা বাক্য বলছে? এটা বলছে কাস্টমার। আচ্ছা যাই হোক, আমি বলছি আর নিচে যাই লাভ নাই, আমরা একটা করে বাক্য করব। আমরা কি বক্তা শ্রোতা পেয়েছি? আচ্ছা আসো, বক্তা শ্রোতা যদি পেয়ে যাই, ফার্স্ট বাক্যটাতে আমরা যাই। আর ইউ রেডি টু অর্ডার স্যার সেড দ্য ওয়েটার। আগে কার কাজ করবো? সেডের কাজ, মনে আছে? আগে সেডের কাজ। আচ্ছা সেডের কাজের জন্য আমরা লিখবো দ্য ওয়েটার। এই যে দ্য ওয়েটার, এখন ওকে কিন্তু স্যার বলছে, লক্ষ্য করো, স্যার বলে লিখতে হয় রেসপেক্টফুলি। অ্যাড্রেসিং করতে গিয়ে আসছে, গতকালকে এই ধরনের আনসারগুলো দিয়ে গেছে, এটা সম্বোধন করে নাই। ওকে, এটা সম্মান দেখাইছে। এটা হবে দ্য ওয়েটার রেসপেক্টফুলি আস্কড। ভেরি ইম্পর্টেন্ট, দেখো আমি তাড়াতাড়ি শেষ করে দিই। দ্য ওয়েটার রেসপেক্টফুলি আস্কড, ওয়েটার সম্মানের সাথে জিজ্ঞাসা করলো। কাকে জিজ্ঞাসা করছে? তাহলে প্রথম বাক্যে কে বলছে আর কাকে বলছে এটা উল্লেখ করে দিবা। কোন বাক্যে? পরের বাক্যে আর বলা লাগে না যে কাকে বলছে, বলে দিলে ভালো। দ্য ওয়েটার রেসপেক্টফুলি আস্কড দ্য কাস্টমার। রিপিটেড ভার্বে কারো প্রবলেম আছে? স্যার ভার্বটাকে আমরা চেঞ্জ করছি, প্রবলেম আছে নিহাল? আচ্ছা এখন আমরা কতটুকু করবো তোমরা বলো তো? জাস্ট এটাই, আর ইউ রেডি টু অর্ডার, স্যারও না, আর ইউ রেডি টু। আরটা শুরু হয়েছে কি দিয়ে? অক্সিলারি ভার্ব দিয়ে। এটা ইন্টারোগেটিভ না? আক্স কেন দিছি? এটা ইন্টারোগেটিভ বিধায় তো এখানে আমরা আক্স লিখছি। এখন আমরা কিন্তু ইফ দিব। ইফ হয়েছে যে আর দিয়ে শুরু, আর কিন্তু এটা অক্সিলারি ভার্ব। ইনভার্টেড কমার জন্য হয়েছে আর কি, ইফটা কার জন্য হয়েছে? কারণ এটা আর দিয়ে শুরু, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু। অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হইলে ইনভার্টেড কমার জন্য ইফ হয় অথবা ডাব্লিউএস কোয়েশন হয়। অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে হয় ইফ, আর ডাব্লিউএস কোয়েশন যদি থাকতো মানে অক্সিলারি ভার্বের আগে যেটা থাকতো এটা ডাব্লিউএস কোয়েশন, ঠিক আছে? তখন এখানে হবে কি যে ইফ হি, এখানে ইফ তো দিলাম, এরপরে তাহলে এখানে মেন বাক্য কোনটা? এই যেখান থেকে আর ইউ। আর আমরা জানি যে ইন্টারোগেটিভে সাবজেক্টের কাজটা হয় আগে, অক্সিলারি ভার্বের কাজটা হয় কি পরে। তাহলে সাবজেক্টটাকে হি, এই হিটাকে, হিটা হচ্ছে কাস্টমার, ঠিক আছে? এখানে যদি ব্র্যাকেট দিয়ে আমরা উল্লেখ করে দিই এটা সুন্দর হয়, কারণ ওয়েটার এটা ছেলে না মেয়ে সেটা তো আমরা জানি না। তাহলে আমরা কি দিব? কাস্টমার, সি দিয়ে দিব। আর এই আরটা কিন্তু এখন ভিতরে যাবে, আরটার ভিতরে কি হবে? ওয়াজ। এখন থেকে এখানে আর কোনো চেঞ্জ নেই। তোমরা বলো ফার্স্ট বাক্যে কারো ডাউট আছে? শিওর? তাহলে ফার্স্ট বাক্যটা কী হচ্ছে স্যার আবার বলেন। দ্য ওয়েটার রেসপেক্টফুলি আস্কড দ্য কাস্টমার, ইফটা হচ্ছে ইনভার্টেড কমার জন্য, হি, আর আরটা হবে কি? ওয়াজ রেডি টু অর্ডার। ফার্স্ট সেন্টেন্স কিন্তু ক্লিয়ার। ওকে, এবার আসেন। আই উড লাইক টু হ্যাভ এ প্লেন ভেজিটেবল স্যুপ ফর স্টার্টার। আচ্ছা এই ফার্স্ট বাক্যটাতেই আমরা তাকে, এটা কে বলছে? কাস্টমার। তাহলে উনি কিন্তু অ্যাসার্টিভ বাক্য বলছে। কি বলছে না বলছে এত কিছু তো আমাদের জেনে লাভ নাই, আমি তোমাকে মানে একটা প্লেন একটা আইডিয়া দিচ্ছি। কীরকম? আমরা এখানে বলবো যে কাস্টমার রিপ্লাইড দেবে, দ্য কাস্টমার রিপ্লাইড। বাক্যটা কি অ্যাসার্টিভ ছিল কিনা সেটাকে বলো। ছিল। উত্তর মানেই অ্যাসার্টিভ, রিপ্লাইড মানেই অ্যাসার্টিভ। তাহলে এখানে কী দিব? দ্যাট। এ দুটো ক্লিয়ার। আইটার জন্য কি দিব স্যার? আইটার জন্য আমরা দিব হি।
আই এর জন্য দেব হি। তবে আরেকটা বিষয় মনে রাখবো, বাক্যে যদি কখনো উড, কুড, শুড এইগুলো অলরেডি দেওয়া থাকে, বলো উড, কুড, শুড, আর একটা হচ্ছে হ্যাড, এইগুলো দেওয়া থাকলে ওই বাক্যের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এটাই মনে থাকবে তো। কি বলছি স্যার? উড, কুড, শুড, হ্যাড যদি দেওয়া থাকে ওই বাক্যে ভার্বের কোনো মানে টেন্সের কোনো পরিবর্তন না, তাহলে উডেই থাকবে। হি উড, আর কোনো চেঞ্জ নেই। দেখো লাইক টু হ্যাভ এ প্লেন ভেজিটেবল স্যুপ ফর স্টার্টার, ক্লিয়ার? আচ্ছা, এই বাক্যে কোনো প্ল্যান চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে পয়েন্ট হচ্ছে দ্বিতীয় বাক্যটাও কিন্তু আমার উনিই বলছে। দেন মানে তারপরে দেন গ্রিলড চিকেন, বয়েলড পটেটোস অ্যান্ড গার্লিক ব্রেড ফর মেইন কোর্স। আচ্ছা যাই হোক, দ্বিতীয় বাক্যটা যেটা উনি বলছে, দ্বিতীয় বাক্যটা কিন্তু তোমার একসাথে দেন গ্রিলড চিকেন, বয়েলড পটেটোস অ্যান্ড গার্লিক ব্রেড ফর মেইন কোর্স, কথা ঠিক আছে? তারপরে তার মধ্যে অ্যান্ড অ্যাডেড দ্যাট, অ্যান্ড অ্যাডেড দ্যাট, তারপর উনি অ্যাড করলো যে দেন। এখানে তবে আমরা একটা শর্ট বাক্য পড়তাম, মনে আছে যে টু রাজশাহী, কথাটা বলতো কিন্তু টু মানে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, আপনি কোথায় যেতে চান, ও ডাইরেক্ট বলতো কি টু রাজশাহী। বাক্য কিন্তু সম্পূর্ণ হয় নাই। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি হোয়াটস ইউর নেম, তুমি বললা কি রিনা সাপোজ, তখন ও যে ডাইরেক্ট নামটা বললো যে রিনা, এই নামটা কিন্তু ওর আনসারটা হয় নাই। ওর আনসার সম্পূর্ণটা হবে কি মাই নেম ইজ রিনা। ওর আনসারটা কী হবে? মাই, আমি এখানে একটু ঘুরিয়ে আনতেছি তোমাদেরকে। ওর আনসারটা হবে মাই নেম ইজ রিনা। মানে আমরা যদি কাউকে প্রশ্ন করি যে আপনার কয়টা টিকিট লাগবে, 2টা, মানে আমরা মুখে মুখে বুঝি যে ও সম্পূর্ণটা বুঝে যায় ওর 2টা টিকিট লাগবে বা ওর নাম রিনা, বাট ন্যারেশন এটা বুঝে না। ন্যারেশন পুরা বাক্য বুঝে। কীরকম বাক্য বুঝে? সম্পূর্ণ বাক্য বুঝে। তাই সম্পূর্ণ বাক্য আগে তোমাকে তৈরি করে নিতে হবে। এখানে উনি বলছে, দেখো প্রথম বাক্যটা বলছে আই উড লাইক টু, আই উড প্লেন ভেজিটেবল স্যুপ ফর স্টার্টার, মানে আমি শুরুতে একটা ভেজিটেবল স্যুপ খেতে চাই ফার্স্ট। এরপরে দেখো উনি গেলে নাম বলছে দেন, তারপর গ্রিলড চিকেন, বয়েলড পটেটোস অ্যান্ড গার্লিক ব্রেড ফর দ্য মেইন কোর্স। আচ্ছা দেখো তো, দেন গ্রিলড চিকেন একটা নাম, বয়েলড পটেটোস একটা নাম, গার্লিক ব্রেড একটা নাম, ফর একটা প্রিপোজিশন, মেইন কোর্স। এখানে কোথাও ভার্ব আছে? স্যার ভার্ব আছে? ভার্ব ছাড়া সেন্টেন্স হয়? তার মানে এই বাক্যটাকে উনি আগেরটা, এটা শর্ট করে বলছে উনি। ওনার এখানে বলতে হবে কি, দেখো এই সেম কথাটা আবার হবে যে আই উড লাইক টু, আই উড লাইক টু, কী হবে? আই উড লাইক টু, এখানে হ্যাভ বলছে না, আমি একটু বোঝাই। ওনার দ্বিতীয় বাক্যটা এটা হবে যে আই উড লাইক টু হ্যাভ গ্রিল চিকেন, বয়েলড পটেটোস, মানে সম্পূর্ণ বাক্যটা আমি বুঝাইতে পারছি? তাহলে দেন গ্রিল চিকেনের আগে এখানে অবশ্যই বলতে হবে আই উড লাইক টু হ্যাভ, আই উড লাইক টু, এটা সহ বলতে হবে। তার মানে প্রথম বাক্য তুমি যেভাবে বলবা দ্বিতীয় বাক্যে ভার্ব দিয়ে বলতে হবে। শর্টটা কোথায় করছে বুঝছেন তো? শর্ট বাক্য খুঁজে বের করবেন কীভাবে? এই যে আমরা যেভাবে খুঁজলাম, এই যে গ্রিল চিকেন, এখানে কোনো ভার্ব নাই, এটা বয়েলড রাইস নাম, গার্লিক ব্রেড নাম, ফর মেইন কোর্স, ফর প্রিপারেশন মেইন কোর্স, কিন্তু একটাও কি ভার্ব না। তার মানে এটা টোটাল, মানে এটা সম্পূর্ণ বাক্য না। ভার্ব ছাড়া কখনো সম্পূর্ণ বাক্য হতে একটা না একটা ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব, ক্লিয়ার? তাহলে এখানে ভার্ব আনতে গেলে আমাকে আগের এখানে যেতে যে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, তুমি যে বলছো ডাইরেক্ট বলছো রিনা, তোমার আনতে হবে যে মাই নেম ইজ রিনা। ওই যে ইউর নেম ইজ, তোমার বলতে হবে মাই নেম ইজ। এখানে সেম বলতে হবে যে আই উড লাইক টু হ্যাভ, মানে আমি নিতে চাই, আই উড লাইক টু হ্যাভ, নিতে চাই বা খেতে চাই গ্রিল চিকেন, বয়েলড, নাম বলো সমস্যা নেই। তাহলে নামের আগে এখানে কি অ্যাড হবে স্যার? আই উড লাইক টু হ্যাভ, আই উড লাইক টু হ্যাভ, এটা এখানে অ্যাড হবে, ক্লিয়ার? তাহলে এখন যখন আমরা আনসারটা করবো, এবার দেখো দ্বিতীয় বাক্যে কিন্তু উনি অ্যাড করছে। এই যে দেখো দ্বিতীয় বাক্যটা আবার অ্যাসার্টিভ হবে না? অ্যাসার্টিভ কেন হয়েছে এখান থেকে? আই উড লাইক টু হ্যাভ, আনিকা আই উড লাইক টু হ্যাভ মানে কি, এটা আবার অ্যাসার্টিভ, এটার পরে কিন্তু এটা, তাহলে অ্যাসার্টিভ মানে হবে অ্যাডেড দ্যাট। এই যে অ্যান্ড অ্যাডেড দ্যাট, দেন আছে, দেনটা বসাই দিলাম, দেন আছে কি যে অ্যান্ড অ্যাডেড দ্যাট, দেন তারপরে ওই যে আয়ের জন্য কি দিব আমরা? আয়ের জন্য দিব হি। উডের কোনো চেঞ্জ নাই, একটু আগে বলছি হি উড। এই যে আবার লাইক টু হ্যাভ এই থাকবে। এরপর খালি নামগুলো বলবো যে গ্রিল চিকেন, বয়েলড পটেটোস অ্যান্ড গার্লিক ব্রেড ফর মেইন কোর্স, এতটুকুতে এখন কারো ডাউট আছে কি না? জাস্ট আস্ক মি, যদি কোনো ডাউট থাকে প্লিজ আস্ক করো। একটা ইম্পর্টেন্ট বাক্য না এটা স্যার? খুবই একটা ইম্পর্টেন্ট বাক্য ছিল, ঠিক আছে? আসো, সো এরপরে বলছে একটু মনোযোগ দাও প্লিজ, কারণ এখানে যদি একটা যশোর বোর্ডে আসতে পারে, তোমাদের বোর্ডে যে একটা কোডিনে আসতে পারে না, যেটা শিওর না। তো এত নার্ভাস, মানে এত
এই সিরিয়াসলি নাও বিষয়টাকে, ঠিক আছে? এত লুজভাবে নিও না। এখানে বলছে স্যার দেখো এরপরে এই যে হ্যাঁ রিপ্লাই দেখার মতো লিখছি, এনিথিং ফর ডিজার্ট আস্কড দ্য ওয়েটার। স্যার কোনো ডিজার্ট দিব, মানে এনিথিং ফর ডিজার্ট ওয়েটারে আক্স করছে এনিথিং ফর। ডিজার্ট আচ্ছা ওয়েটারে যে আক্সটা করছে ওর আক্সটা কি হয়েছে? লক্ষ্য করো, ও বলছে এনিথিং ফর ডিজার্ট, এনিথিং ফর ডিজার্ট, এখানে ভার্ব খুঁজো তো প্লিজ। নাই প্রশ্ন করতে গেলেও ভার্ব এমন কোনো সেন্টেন্স নাই যে সেন্টেন্সে ভার্ব থাকবে না। তাহলে প্রশ্নটা হবে যে এই দেখো আমি দেখাই, অডিও প্রশ্নটা হবে ডো ইউ ওয়ান্ট, মানে আপনি কি চান, এই যে এনি থিং বা এনি বা এনিথিং ফর ডিজার্ট ফর ডিজার্ট। প্রশ্নটা পেয়েছো স্যার? তাহলে এই যে কতটুকু উনি বলে নাই, এই যে ডো ইউ ওয়ান্ট, ডো ইউ ওয়ান্ট এই কথাটা ওয়েটারে বলে না, তার মানে এটাও সংক্ষেপে, সংক্ষেপে মানে ডো ইউ। তুমি আচ্ছা উনি তুমি যদি কারো জিজ্ঞাসা করো তুমি বলবা এনিথিং ফর ডিজার্ট, এটা তো সংক্ষেপে করা। পুরা যদি তুমি কাউকে প্রশ্ন করো স্যার ডিজার্টের জন্য কিছু দিব বা ডিজার্টের জন্য আপনি কি চান, এভাবে বলবো না। এখানে বলতে হবে কি ডু ইউ ওয়ান্ট এনিথিং ফর ডিজার্ট, আপনি ডিজার্টে কিছু চান। আর হোয়াট ইউজ করলে করা যায়, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর ডিজার্ট। আচ্ছা হোয়াট বাদ দিলাম, ডিজার্টে কী চান, ডিজার্টে কী চান, যে ডো ইউ ওয়ান্ট এনিথিং ফর ডিজার্ট, ডিজার্টে কি কিছু চান, মানে ডিজার্টে আপনার কিছু লাগবে। তা প্রশ্ন তুমি একজনকে করে দেখো, প্রশ্ন কি আপনি করবা ডো দিয়ে করবা, যে ডো ইউ ওয়ান্ট আপনি কি চান, তখন আমাকে লিখতে হবে কি এই যে এটা প্রশ্ন পেয়েছো তো, তাহলে আনসারে লিখবো কি দেখো, আনসারে যখন লিখবো যে দ্য ওয়েটার এগেইন আস্কড, ওয়েটার তাকে জিজ্ঞাসা করছে। প্রশ্নটা শুরু করছিলাম কি দিয়ে, ডো একটা অক্সিলিয়ারি ভার্ব, তাহলে ডোর জন্য আমরা কি দিব ইফ, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু তাই কি দিব ইফ। তারপর বলছে আমরা যে ইউ, ইউ এর জন্য দেবো কি হি, এই হিটাকে কাস্টমার, তুমি কি বলছো, তোমাকে আমি বলছি কাস্টমারের জন্য কি দিবা সি দিয়ে দিবা, আর ওয়েটারের জন্য ডাব্লিউ দিয়ে দিবা উল্লেখ করে। তাহলে হি ওয়ান্টেড, এই যে ডো ইউ ওয়ান্ট ছিল না স্যার, তো আমরা কিন্তু দেখাও আমরা কিন্তু বলছি যে ইউটা আগে যাবে আর ডোটা ভিতরে গিয়ে ভার্বটাকে কি টু করে দিবে। তাহলে ইউটার জন্য হয়েছে হি, আর ওয়ানটা ভিতরে গিয়ে যেহেতু ডোটা ভিতরে যাবে, ডোটা ভার্বকে কয় নাম্বার করে দিবে 2 নং, যে ইফ হি ওয়ান্টেড এনিথিং ফর ডিজার্ট। আর তো কোনো চেঞ্জ নাই, জাস্ট হালকা একটু চেঞ্জ। এরপরটা দেখো, জাস্ট এ স্কুপ অফ আইসক্রিম প্লিজ সেট দ্য কাস্টমার। তো কাস্টমারে বলছে জাস্ট স্কুপ অফ আইসক্রিম প্লিজ সেট দ্য কাস্টমার। এখন কাস্টমার যে রিপ্লাই দিছে এখানে কথাটা বুঝো, এখানে দেখি জাস্ট এ স্কুপ অফ আইসক্রিম মানে জাস্ট কিছু আইসক্রিম, স্কুপ মানে কিছু বোঝাচ্ছে, সামান্য কিছু আইসক্রিম। ওকে কথাটা বুঝো, সামান্য কিছু আইসক্রিম প্লিজ অনুরোধ করছেন। অনেকে ভাববে প্লিজ বলার কারণে এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স, আমি কিন্তু প্লিজ দেখে ইম্পারেটিভ চিনতে বলি নাই, আমি ইম্পারেটিভ চিনতে বলছি ভার্ব দেখে। ইজ দেয়ার এনি ভার্ব, না লিসেন, ইজ দেয়ার এনি ভার্ব, জাস্ট তুমি যদি মনে করো সন্দেহ যদি করো স্যার স্কোপটা কি ভার্ব কিনা, তোমার সন্দেহ করা লাগে না, তোমার আমি সিস্টেম শিখেছি না, একই একটা ডিটারমাইনার, এরপর নাও ডিটারমাইনার পরে জীবনে ভার্ব হবে, না আবার প্রিপোজিশনের আগে না হবে। আইসক্রিম যে ভার্ব না, আবার দেখো এই যে অফের পরে জীবনে ভার্ব হবে না স্যার। তাহলে এই বিষয়টা বুঝলে কিন্তু তুমি খুঁজতে পারো যে আসলে ভার্ব কিনা, কারণ অনেক ভার্বের অর্থ আমরা জানি না। তো এখানে যে স্কোপটা যে ভার্ব কিনা সন্দেহ করার দরকার না, আমি দেখবো ভার্বের একটা পজিশন আছে, পজিশন থেকে তো চেনা যায় ভার্ব। ইংলিশের বাংলা জানারও কিন্তু অনেক টেকনিক আছে, অনেক ক্ষেত্রে পুরো সেন্টেন্সের অর্ধেক পরে আর অর্ধেকের বাংলা বলা যায়, কথা ঠিক আছে। একটা ওয়ার্ডের বাংলা জানি না কিন্তু ফার্স্টের ওয়ার্ডের বাংলা পরে এটার বাংলাটা বলে দেওয়া যায়। তেমনই ভার্ব চিনা, ভার্ব ডাইরেক্টও চিনা যায়, ঠিক আছে, অন্য ভাষার অর্থটা দিয়েও বা ভার্বটাকে খুঁজে বের করা যায় কোনটা ভার্ব, অথবা ওই ডিটারমাইনারের সাহায্যে প্রিপোজিশনের সাহায্যে বোঝা যায় ভার্ব কোনটা। তাহলে এখানে ভার্ব নাই, তাহলে উনি কিন্তু তাহলে উনি চাইছে ওয়েটার কাছে কি চাইছে, যে আমাকে একটা আইসক্রিম, তাহলে এটাও হবে এটা যে আই উড লাইক টু হ্যাভ এ স্কুপ অফ আইসক্রিম, সেম দিয়ে আমরা বলবো। উত্তর কিন্তু প্যাসেজেই থাকে, কোথায় থাকে, মানে তুমি যে প্রশ্নের উত্তরটা বানাবা উত্তরটা কিন্তু তোমার আউট থেকে আনার দরকার নাই। কারণ আমি যখন জিজ্ঞেস করবো হোয়াট ইজ ইউর নেম, কিন্তু তুমি আনসার অর্ধেক বলে দিচ্ছি যে ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, তুমি খালি লিখবা ইউরের জায়গায় বলবা মাই নেম আছে, ইস্টার পিছনে দিবা মাই নেম ইজ রিনা, শেষ। তখন যে ইউজ করছি ডু ইউ ওয়ান্ট, এটা তো ডো ইউ ওয়ান্ট কেন, যে ইউ, হ্যাঁ এটা তো নিজেদের থেকে নিছে। আচ্ছা এইটা মূলত বোঝাচ্ছে যে একটা প্রশ্ন আর কি। এখানে তো তোমার এই যে প্রশ্নটা যেটা আমি আনসারের ক্ষেত্রে বলছি, যখন প্রশ্ন করে আনসারটা কিন্তু ওইখানেই থাকে।
আর এখানে বলছে যে এনিথিং ফর ডিজার্ট, এটা একটা প্রশ্ন করতে গেলে কী দিয়ে প্রশ্ন করতে হয়, ডু ইউ ওয়ান্ট, এরকমই বলতে হয়, ঠিক আছে। আচ্ছা আসেন নেক্সটে বলছে স্যার কোথায় ছিল, স্কোপ, তাহলে এখানে হবে যে আই উড লাইক টু হ্যাভ জাস্ট এ স্কোপ অফ আইসক্রিম। ওকে স্যার, তো এখানে আমরা দেবো কি যে উনি রিপ্লাই করলে যে দ্য কাস্টমার রিপ্লাইড দ্যাট হি উড লাইক টু হ্যাভ, এই আগের মতো দেখছো সম্পূর্ণ ছিল না, আর বাকিটা বসে দেবো স্কোপ অফ আইসক্রিম, আর কিছু না, শেষ। ক্লিয়ার, যেটা বলছো স্যার আমরা অ্যাড করছি সামান্য একটা প্রশ্ন যদি করছে কীরকম যে এনিথিং ফর ডিজার্ট, স্যার আপনার ডিজার্টের জন্য কিছু লাগবে, আমি বলছি কাউকে কীভাবে প্রশ্ন করতে, এটা তো একবারে আমরা ক্লাস 4 থেকে শিখি বা 3 থেকে শিখি যে ডুই মানে আমরা যদি কিছু বলি যে কীরকম বলতে পারি যে ডু ইউ ইট, তুমি কি খাও, ডু ইউ গো, তুমি কি যাও, ডু ইউ রান, তুমি কি দৌড়াও, আমরা ডো দিয়ে প্রশ্নটা করতে, অ্যান্ড তুমি কি চাও, ডু ইউ ওয়ান্ট এনিথিং ফর, আপনি কি ডিজার্টে কিছু চান, তাহলে কি চান, কি দিয়ে প্রশ্ন করলেই এটা তো প্রশ্ন, তাহলে যদি যেহেতু এটা প্রশ্ন না মানে এনিথিং ফর ডিজার্ট মানে ডিজার্টে কি কিছু চাও, ডু ইউ ওয়ান্ট, ডু ইউ ওয়ান্ট, এতটুকু অভিজ্ঞতা আমাদের থাকতে হবে অ্যাজ এ এইচএসসি স্টুডেন্ট। ক্লিয়ার, ওকে আসো, এই না ওয়ান্ট না বলে আমি অন্য কিছু বলতাম না, যে ডু ইউ নিড বলা যায়, ডু ইউ নিড এনিথিং ফর ডিজার্ট বলা যায়, মানে তুমি এনি হাও তুমি একটা প্রশ্ন তৈরি করো, মানে এখানে একটা ভার্ব আনতে হবে, এটা কি ভার্ব আনতে হবে। ক্লিয়ার স্যার, ওকে, নারেশনটা একটু ট্রাজিক ছিল।